হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা, তোমাদের কাকিমা, আবার একটা নতুন ব্লগে নতুন পর্বে তোমাদের সঙ্গে আসলাম। আজকে একটা ভৌতিক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিনই ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠছে না নানান কারণে। তা এই ভৌতিক অভিজ্ঞতাটা আমার জীবনে ঘটে গেছে। আর জানো তো, সবার অনেকে বিশ্বাস করে না রাশি রাশি হিসাবে, কিন্তু মানুষ এই ভৌতিক অভিজ্ঞতাগুলো দেখতে পায়, ভৌতিক ব্যাপারগুলো অনুভব করতে পারে। সবাই কিন্তু এটা অনুভব করতে পারে না। এবার যাদের সাথে হয় তারাই বোঝে যে ঘটনাটা, কিন্তু যাদের সঙ্গে হয় না তারা ভাবে যে এসব ভণ্ডামি, এসব মিথ্যে, এসব হয় না। যারা দেখে না, কোনো দিন ভূত দেখেনি বা অনুভব করতে পারেনি, তারা জীবনে বিশ্বাস করে না। এটাই স্বাভাবিক। আমি যদি না দেখতে পাই কোনো কিছু, তখন আমারও বিশ্বাস হবে না। কিন্তু এই অভিজ্ঞতাগুলো কিন্তু সবার জীবনে হয় না। যাদের রাশি হালকা, যাদের রাশি ভারী, এই হিসাবেই কিন্তু এইগুলো হয়, বুঝলে বন্ধুরা। তা আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম, কেননা গল্প করার সময় তো পাই না, বুঝেই তো, সংসারে অনেক কাজ, সেসব কাজ সামলে আবার ভিডিও করতে হয়। তোমাদের সঙ্গে গল্প করার সময়ই পাই না। এমনকি আমাকে যারা ভালোবাসে তাদেরকেও আমি ঠিকমতো ফোন টোন করতে পারি না বলে তারাও রাগ করে যে কতদিন পর ফোন করলেন। যারা আমাকে ভালোবাসে, আমার যারা প্রিয়জন, তাদের কথাই বলছি। যা গিয়ে আর বক বক করবো না। আমি দীঘায় গিয়ে আমার জীবনে একটা ভৌতিক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। যারা নতুন বন্ধু, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমার ব্লগ চ্যানেলটা মম অ্যান্ড সন্স ব্লগ। মা এবং ছেলে দুজনে মিলে এই ব্লগটা আমাদের মম অ্যান্ড সন্স ব্লগ। এবারে আসল কথায় আসলাম। একবার বন্ধুরা, অর্ঘ্যদ্বীপের বাবা তো প্রচুর ঘুরতে ভালোবাসে। উনি ভ্রমণ প্রিয় মানুষ। সে জানো তো, জীবনের প্রথম অভিজ্ঞতা, প্রথম বিয়ে হয়ে ওরকম উনি ছুটি পায় না। এরকম কোনো অকেশানে যখন ছুটি পায়, ধরো 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, বা কোনো ছুটি ছাটা যখন উনি পায়, অফিসিয়াল ছুটি, তখনই উনি মজা করে ঘোরার নেশা। এরকম অনেক ঘটনা আমার জীবনে আছে, আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের বছরে জানো তো, নবদ্বীপে গিয়ে সেই ঘর পাই না, একটা বাজে ঘর, নিচু ঘর, সে মনে হচ্ছে মাথা লেগে যাবে ফ্যানে। সেই ঘর 1200 টাকা ভাড়া দিয়ে নিতে হলো বাধ্য হয়ে, কেন সিজনে গেছি, তখন ঝুলন পূর্ণিমা ছিল, সেই সময় তো ওখানে ঘর পাওয়া খুবই টাফ। উনি এইসব কাণ্ড কারখানা করে বলে আমার সঙ্গে প্রচুর ঝগড়া হয়। সেরকমই একবার উনি ছুটি পেয়েছে, অফিসে 3 দিন ছুটি পেয়েছে, কী কারণবশত আমার খেয়াল নেই, অনেক দিনের কথা, তখন আমি ব্লগ করতাম না, আজ থেকে ধরো 3-4 বছর আগেকার কথা। তা উনি হঠাৎ ছুটি পেয়েছে। তা বলছি, ছুটি পেলে কী হবে, তুমি দীঘায় যাবে, আর টিকিট কাটতে হয় 2 মাস আগে, ট্রেনের টিকিট। তা আমি বলছি যে টিকিট তো কাটা হয়নি। বলে কেন, বাসে যাব। আর আমাদের তখন, আমাদের বাড়ি থেকে বাগুইহাটির, তোমরা নাম শুনেছো তো, বাগুইহাটি থেকে তখন বাস ছাড়তো, দীঘার বাস, বুঝলে বন্ধুরা। এবারে বলছে ট্রেনের টিকিট নেই তো কি, বাসে করে যাব। ভালো কথা। আমরা গেছি সেই সময় 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি, 23, 24, 25, 2 দিন শনি রবিবার পড়ে গেছে, শুক্রবারে মনে হয় ছিল 23শে জানুয়ারি। 23, 24, 25, 26 তারিখে উনি আসবে, এরকম 2 দিন থাকবে। এইভাবে করে আমরা 3 জন বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে বাসে করে। বাসে করে গেছি, ভালো কথা বন্ধুরা। যাওয়ার পরে সমস্ত হোটেলে, আমরা যে হোটেলে থাকি, আর বিশেষভাবে আমি তো একতলাতেই থাকি, দোতলা 3তলা আমি করি না, কারণ বন্ধুরা আমার পায়ে ভীষণ আর্থ্রাইটিসের ব্যথা, আমি ওই সিঁড়ি দিয়ে ওঠানামা, আমার ডাক্তারের বারণ আছে। আর খুব দোতলায় খুব কমই আমি ঘর নেই, নেই না, ধরতে গেলে খুব বাধ্য ছাড়া আমি নেই না। যখন দেখি নিচের ঘর কোথাও পাওয়া যায় না, তখনই বাধ্য হয়ে আমাকে নিতে হয়। সেরকমই দীঘায় গেছি। এবার আমরা
ডে নাইট বলে একটা হোটেল আছে দীঘাতে, তোমরা হয়তো অনেকে জেনে থাকবে। ডে নাইট হোটেলেই আমরা উঠি দীঘাতে, আগাগোড়ায় দীঘায় যখনই যাই আমরা ডে নাইট হোটেলটা আমাদের জানাশোনা এবং ওদের ব্যবহারও ভালো। ডে নাইট ওই হোটেলটাই আমরা উঠি। তা আমরা তো হঠাৎ গেছি, তখন রিসেপশানে জিজ্ঞেস করলাম, বলছে ম্যাডাম স্যার স্যার ম্যাডাম এখানে তো কোনো নিচের তো ঘরই নেই, আর সব ঘর বুকিং কেন, এখন শীতকাল আর এখন মানে ঘোরার সিজন, এখন ঘর আপনি পাবেন না, আমাদের এখানে কোনো ঘর নেই। তারপরে ওখানে বসে বসে অর্ঘ্যদীপের বাবা তো ঘর খুঁজছে। তারপর অবশেষে আমি হোটেলের নামটা বলবো না বন্ধুরা, তোমরা যদি জানতে পারো জেনে নিতে পারো, আর যদি তোমরা মানে জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে একটু ভালো হয়, বুঝলে বন্ধুরা। এবারে আমরা মানে খুঁজে পাই না, সেই গেছি এখান থেকে বাসে, এমনি বেলা হয়ে গেছে, বাসে অনেক টাইম লাগে, তার মধ্যে আমরা আর ঘর খুঁজে পাচ্ছি না, পাগলের মতন করছি, সেই লাগেজ ফ্যাগেজ নিয়ে সেই মানে কি বলবো, আমি তো ডে নাইটে বসেই পড়েছি রিসেপশানে, আর উঠতে ইচ্ছা করছে না। তখন অর্ঘ্যদীপের বাবা বলল, ঠিক আছে তুমি তাহলে এখানে রিসেপশানে বসো, আমি তাহলে ঘর একটু খুঁজে আসি। তাহলে আমি আর অর্ঘ্যদীপ বসে রইলাম ডে নাইট হোটেলে, ওদের এখানে ঘর নেই। তা বললে ম্যাডাম বসুন, ঘর নেই, আগে থেকে যদি বুক করতেন তাহলে আপনাদের জন্য একটা ঘর রেখে দিতাম। তা আমি, দেখো না তোমাদের কাকুর তো মানে ঘোরার মানে হুজুক, উনি তো আগে থেকে কিছু মানে করেনি, হঠাৎ ছুটি পেয়েছে অফিসে, এখন বলছে ঘুরবে। আমরা বাসে এসেছি জানো তো, ট্রেনের টিকিটটা এত তাড়াতাড়ি পাওয়া যায় না, তার জন্য আমরা বাসে এসেছি, আমাদের বাড়ির ওখান থেকে বাস ছাড়ে। এই বলে বসে রয়েছি, গল্প টল্প করছি। এই সময় অর্ঘ্যদীপের বাবা খুঁজে খুঁজে একটা ঘর পেয়েছে, তাও কি দোতলায় কি তিনতলায় আমার খেয়াল পড়ছে না, 3-4 বছর আগেকার কথা, আর ঘরের নাম্বারটাও আমার খেয়াল নেই। আর তখন তো জানতাম না যে এইভাবে ব্লগ করব, ইউটিউবে আসবো, তাহলে নোট করে রাখতাম, তখন এইসব বিষয় জানতামও না। আর এইসবে প্রফেশানে আসবো আমি, এই যে ইউটিউব করব, ইনস্টাগ্রাম করব, এইগুলো তো আমার মাথার মধ্যেই ছিল না। তাহলে আমি মানে কত নাম্বার ঘর আমি এইসবগুলো লিখে রাখতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, অতটা খেয়াল নেই, প্রায় 4 বছর আগেকার কথা, বুঝলে বন্ধুরা। আর অর্ঘ্যদীপের বাবা বলল যে একতলায় কোনো ঘর পাইনি, দোতলায় নাকি তিনতলায় এরকম হবে, যে আমি একটা ঘর পেয়েছি, একটাই ঘর পেয়েছি। ভালো কথা। আমরা আবার ওখান থেকে গেলাম, আমি অর্ঘ্যদীপ সব মালপত্র নিয়ে। এবার বন্ধুরা মানে হোটেলটায় গেছি, হোটেলটা বাইরে থেকে খুবই সুন্দর, সামনে বাগান মতো আছে, কিন্তু ঢোকার পরে বন্ধুরা আমার না ভালো লাগছে না, মানে মানে ব্ল্যাঙ্কেটগুলো কেমন নোংরা নোংরা, বিছনার চাদরগুলো নোংরা, বালিশগুলো নোংরা নোংরা লাগছে, ঘৃণা লাগছে আমার। আর এমনিতে আমরা খুব কাচাকুচি করি, বাড়িতে পরিষ্কার থাকি। তখন অর্ঘ্যদীপের বাবাকে একটা চাদর নিয়ে গেছিলাম, যে ওই চাদরটা ওর ওপর পেতে দিয়েছিলাম, তখন শীতকালও ছিল, একটা ছোট কম্বল হালকা নিয়েও গেছিলাম। এবারে বন্ধুরা আমি একতলা ঘর পাওনি, তা আমি হাঁটতে হাঁটতে ওই সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি। ওঠার পরে না ঘরটা যেন আমার মন বসছে না, ভালো লাগছে না। এত জায়গায় ঘুরতে যাই কিন্তু এরকম হয় না, মানে ঘরটা দেখে যেন কেমন অন্ধকার স্যাঁতস্যাঁতে মতো মনে হচ্ছে, ভালো লাগছে না। এবার ঘরটার পিছন দিকে আবার একটা হোটেল, মানে জানলাটা খুলেছি, জানলার সামনেই মানে 3 ফুটও ছাড় নেই, আবার একটা মানে বিল্ডিং উঠেছে, স্যাঁতস্যাঁতে ঘর। আমার ঘরটা পছন্দ না, কিন্তু কি করব, ঘর পাওয়া যাচ্ছে না। যেখানেই হোটেলে যাচ্ছি এরকম ওয়েলকাম নিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ঘর নেই, সব লেখা রয়েছে যে হোটেল ঘর নেই। তারপরে কি করব, অনেক কষ্টে তো এই ঘরটা অর্ঘ্যদীপের বাবা জোগাড় করেছে, রয়েছি 2 দিন তো থাকবো, যা হয় হোক গিয়ে। থাকার পরে তারপরে বন্ধুরা প্রথম দিন আমি কিছু বুঝতে পারিনি, মানে তোমাদের ভৌতিক অভিজ্ঞতাটা বলছি। প্রথম দিন আমি কিছুই বুঝতে পারিনি। অর্ঘ্যদীপ বলছে, আর যেখানে আমরা যাই না, আমরা অর্ঘ্যদীপকে ধারে ঘুমোতে দেই না, খাটের ধারে, কেন ও মোটাসোটা মানুষ, আর ও বাচ্চা ছেলে একটা, ও তো সাউন্ড স্লিপ ঘুম, আমাদের বয়স হয়েছে, আমাদের অত ঘুম হয় না, হালকা ঘুম দুজনে। অর্ঘ্যদীপের বাবা এক সাইডে ঘুমোয় এক ধারে, আমি এক ধারে, অর্ঘ্যদীপ মধ্যিখানে ঘুমায়। এবার অর্ঘ্যদীপ প্রথম দিন যেদিন ছিলাম, তার অর্ঘ্যদীপ বলছে কি রাত্রিরে, আমি তো ঘুমিয়ে পড়েছি, ক্লান্ত হয়ে গেছি, অতটা কিছু অনুভব করিনি।
আর অর্ঘ্যদীপ বলছে কি, মা জানো তো রাত্রিরে না বাবা আমার পিঠে লাথি মেরেছে, কিন্তু আমার এত ঘুম আমি চোখ মেলতেই পাচ্ছি না। বাবা জানো তো আমি একটু বেশি জায়গা নিয়ে ঘুমাই বলে বাবা আমাকে পা দিয়ে লাথি মেরেছে, দেখো আমার পিঠের মেরুদণ্ড পিঠ টিটগুলো কী ব্যথা, বাবা না জোরে জোরে লাথি মেরেছে আমাকে। তা আমি ভাবছি যে অর্ঘ্যদীপের বাবা তো কোনোদিন লাথি মারবে না অর্ঘ্যদীপকে, কেননা ও একটা চর পর্যন্ত মারে না। আমি তাও রাগি, ছেলেকে একটা চর মারলেও মারি, কিন্তু অর্ঘ্যদীপের বাবা তো ছেলেকে লাথি চরই মারবে না, লাথি। তা অর্ঘ্যদীপ মনে ভাবছে হয়তো বাবা রেগে গেছে, অনেকটা জায়গা নিয়ে শোয়ে, ওর তো প্রচুর জায়গা লাগে, আর এপাশ ওপাশ ও শুলে আর মানে আমরা সব জড়ো সড়ো মেরে শুয়ে থাকি। তা সেই কথাটা আমি আর পাত্তা দেইনি। আর পরের দিন বন্ধুরা আমরা সকালবেলা আমি তো চান করি না, অর্ঘ্যদীপের বাবা অর্ঘ্যদীপ দীঘাতে সমুদ্রে চান টান করলো, আনন্দ করলো, আমি গেলাম। আমি এবারে চান করেছিলাম, তো সেবারে আমি ওই বালি টালির নাকে মুখে ঢুকে যায় বলে আমি স্নান করি না, আমি হোটেলের ঘরেই চান করি। এবার সারাদিন বন্ধুরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আবার মানে খাওয়া দাওয়ার হোটেল আছে। এবারে বন্ধুরা সেই খাওয়া দাওয়া করলাম, করে ঘরে এসেছি, আর ঘরটা না একদম ভালো লাগছে না, কেমন জানি লাগছে। এবার বন্ধুরা আমি না মনে ভাবছি কি যে বাথরুমে যাব, তো বাথরুমটা একদম অন্ধকার, লাইট জ্বালাল মানে দিনের বেলা অন্ধকার লাইট বাথরুমটা, আর কে মনে হচ্ছে যেন বাথরুমের মধ্যে ঢুকে উকি মেরে মেরে আমাদেরকে দেখছি, মানে একটা মানে হালকা করে দেখলাম, দেখতে হয় না কেউ কেউ তাকালাম, তাকিয়ে দেখছি কেউ নেই, তাও আমি অতটা করিনি। তারপরে রাত্রিবেলা শুয়েছি বন্ধুরা। তা এবার আমার একটা বদ অভ্যাস কী আছে জানো তো, আমি পুরো লাইট বন্ধ করে ঘুমাই, একটা ডিম লাইট জ্বললে, ছোটো লাইট জ্বললেও আমার ঘুম আসে না চোখে পড়লে। তা আমি বাড়ি থেকে টর্চ নিয়ে যাই, আমি পুরো অন্ধকার করে ঘুমাচ্ছি। অর্ঘ্যদীপ ঘুমিয়ে পড়েছে, ওর বাবা তো মানে ঘুরতে গেলে খালি ঘুমায়, রেস্ট নেয়, অফিস থেকে কাজ থাকে, অফিসে কাজ করে, আর ঘুরতে যাওয়া মানে ওনার রেস্ট আর ঘুম। আমি এক এক সময় ঝগড়া করি, তুমি ঘুরতে এসছো, এত টাকা খরচা করে তুমি কি ঘুমাতে এসছো? বলছে তোমরা যাও না, তুমি ফোনটা নিয়ে যাবে, আমি তোমাকে ফোন করে নেবো দেরি হলে। তা উনি ঘুমায়, উনি তো মানে একটু মানে খাট পেলেই একেবারে নাক ডাকবে, নাক ডেকে ঘুমাবে। আমরা যখন দার্জিলিং গেছিলাম তোমরা তো ভিডিও দেখেছো যে কীরকম নাক ডাকছে, আমার ছেলে দেখিয়েছে। এবারে অর্ঘ্যদীপের বাবা নাক ডাকছে, অর্ঘ্যদীপ ঘুমাচ্ছে, আমার আর ঘুম আসছে না। যে বাড়ি যেতে পারলে বাঁচি, এতদিন আর অনেক দিনের উনি ছুটি পেয়েছে, দীঘাতে থাকবে, ভালো লাগছে না। এবার বন্ধুরা রাত্রিবেলা না প্রায় অনেকক্ষণই আমি জেগে আছি, তারপর আমার চোখটা একটু লেগে গেছে, বুঝলে, লেগে যাওয়ার পরে আমি ঘুমাচ্ছি, ঘুমানোর পরে না এবার আমি মনে মনে ভাবছি, প্রথমবার ঘুমিয়েছি, ঘুমানোর পরে দেখছি কি আমার নাক দুটো বুজে আসছে, কে জানি নাক দুটো এরকম করে রেখেছে এরকম। এবার আমি অনেক সময় ভাবি যে অর্ঘ্যদীপ দুষ্টুমি করতে পারে, আমার তন্দ্রা এসছে একবার, তাই বলছি যে তারপর দেখি ছেলে ওই পাশ ফিরে ঘুমাচ্ছে, ছেলের বাবার দিকে মুখ করে এইদিকে পিছন, আমার দিকে পিছন দিয়ে, না ও তো হাত ফাত আমার নাকে লাগবে না, আর ও চেপে ধরবে না, ও অঘরে ঘুমাচ্ছে। তারপরে ও নাকও চেপে ধরবে না, কেননা ও ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে। তারপরে আমি আবার ঘুমিয়ে মানে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি, চোখ বন্ধ করে আছি, মাথায় কপালে হাত দিয়ে এরকম করে শুয়ে আছি চিত হয়ে। কিছুক্ষণ পরে বন্ধুরা দেখছি কি মানে দুটো বুড়ো আঙুলের মতন, মানে পায়ের যে বুড়ো আঙুলের মতো না, কে যেন আমার নাকটা এরকম চেপে রেখেছে, নাকের ফুটোগুলো, জানো তো। এবার আমার দম আটকে আসছে, তারপর তাকিয়ে আছি, দেখছি ফ্যান থেকে আর এই নিয়ে আমার এ পর্যন্ত একটা অবয়ব দেখছি কালো মতন, জানো তো, বেটা ছেলের মতন একটা অবয়ব দেখছি, যে গেঞ্জি এরকম পরা, একটা কালো গেঞ্জি পরা, পা দুটো ঝুলছে, এরকম দেখেছি। দেখার পরে তো আমি সঙ্গে সঙ্গে বেড সুইচ ছিল, লাইট জ্বালিয়ে দিয়েছি, যে কী দেখছি এটা আমাদের কি দরজা ফরজা অর্ঘ্যদীপের বাবা বন্ধ করেনি, কেউ খুলে কি আমার ঘরে এসে গলায় ধরে দিল নাকি? আমি সে লাইট জ্বালিয়েছি, দেখছি কিচ্ছু না, ফ্যান চলছে, এরকম দেখছি যে একটা ষষ্ঠাঙ্গে একটা অবয়ব ঝুলছে, আর পায়ের দুটো বুড়ো আঙুল দিয়ে আমার মানে নাক চেপে ধরে আছে।
লাইটটা জ্বালিয়েছি, বেড সুইচ ছিল, সঙ্গে সঙ্গে জ্বালিয়েছি, জ্বালিয়ে দেখছি কিচ্ছু না, ফ্যান ঘুরছে যেরকম করা। এরকম আমার গা ভার হয়ে গেল। আর অর্ঘ্যদ্বীপের বাবা তো আরেক ভীতু, অর্ঘ্যদ্বীপ আরেক ভীতু, ওদের কাছেও বলতে পারছি না। তারপরে লাইটটা জ্বালিয়ে গেছি। অর্ঘ্যদ্বীপের বাবা টয়লেটে যাবে, তখন প্রায় 3টে, 3:30। আমার কাছে কী ব্যাপার, লাইট জ্বালিয়ে রেখেছো কেন? তুমি তো লাইট বন্ধ ছাড়া ঘুমোতে পারো না, লাইটটা জ্বালিয়ে রেখেছো। আমি এমনি জ্বালিয়ে রেখেছি। কী বলবো, ওদেরকে কিছু বলতে পারছি না, ওরা ভয় পাবে বলে লাইটটা জ্বালিয়ে রাখলাম সারা রাত। আর একদিন থাকবো, তারপরের দিন চলে আসবো বাড়ি, এরকম একটা প্রোগ্রাম, বুঝলে। তারপরে সকালবেলা হয়েছে, তাও অর্ঘ্যদ্বীপের বাবাকে কিছু বলিনি। রিসেপশানের একটা লোককে আমি বলছি যে, আচ্ছা দাদা, এই হোটেলটার কোনো সমস্যা আছে? তখন উনি খাবার হাতে নিয়ে যাচ্ছে, সার্ভ করতে যাবে, হোটেল আছে, যে হোটেলে তো নানান রকম সমস্যা থাকবেই, বাড়ির মতন কি আর সুযোগ সুবিধা পাওয়া যায়, এরকম বলছে। বলতে বলতে চলে গেল। তার আগে বন্ধুরা আমি দেখছি ঘরটা যখন ঢুকেছে, এটা তোমাদের বলা হয়নি, মিস করে গেছি, দেখছি কি দরজাগুলো ভাঙা, তালি ফালি দেওয়া, মানে জুড়ে দেওয়া দরজাগুলো ভাঙা চোরা ছিল, মানে রিপেয়ার হয়েছে এরকম একটা দরজাটা, মানে পরিষ্কার না, মানে একদম ভালো দরজা না, একটু ভাঙা চোরা রিপেয়ারিং করা রয়েছে। তাও আমি বুঝতে পারিনি। পরের দিন তারপরে সকাল হয়েছে, তখন দুপুর হয়েছে, অর্ঘ্যদ্বীপের বাবা বলছে কি যে, যাও 3টে ডাব অর্ডার দাও, ওখানে তো ডাব খুব ভালো লাগে, আর তুমি ডাবের অর্ডার দাও, আমি যাচ্ছি, মাথাটা তো আছড়ে, তুমি ততক্ষণে অর্ডার দাও। তা ওই একটা মাসি সে ডাব বিক্রি করছে, বুঝলে। গিয়ে বলছি কি, মাসি এই হোটেলটার কোনো সমস্যা আছে? আমি না কালকে রাত্রিরে ভীষণভাবে ভয় পেয়েছি, জানো তো। বলো না মাসি। সে কিছুতেই বলে না, বলছে বলবো, তুমি আবার বলে দেবে আমি এখানে ব্যবসা করে খেতে পারবো না, আমার ওপর অনেক হামলা করবে। তুমি আমি তো অনেক ঘটনাই জানি, তবে আমি বলবো না। আমি বলছি মাসি বলো না, আমি সত্যি বলছি, আজকে কালকেই তো চলে যাব বাড়ি, আর আমি তোমার নামে কেন বলতে যাব? তুমি গরিব মানুষ, তোমাকে আমি ফাঁসাবো না, তুমি বলো। আমি না ভীষণ ভয় পেয়েছি রাত্রিবেলা, জানো তো। যে কী আছি, রাত্রিবেলা এরকম শুয়ে আছি, মনে হচ্ছে যেন কে দুটো পায়ের বুড়ো আঙুল দিয়ে আমার নাক চেপে ধরেছে। তখন বলছে কি যে, এই ঘটনাটা পুলিশ ফাইলেও দেখিয়েছে, এই ঘটনাটা সত্যি ঘটনা, তোমরা আর হোটেলে যে কোনো হোটেল পেলে না? আমরা তো জানি না, অকেশানে এসছি, হোটেল পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে নিতে হয়েছে। বলছে ওই হোটেলে নাকি এই ঘটনাটা নাকি পুলিশ ফাইলে ঘটনাটা হয়েছে। কেউ যদি দেখে থাকো এই ঘটনাটা, কোন হোটেল যদি জানো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নাম বলবো না, কিন্তু এই ঘটনাটা পুলিশ ফাইলে দেখিয়েছে। একটা ছেলে একটা মেয়ে নাকি এসছিল, মেয়েটা নাকি মানে অবিবাহিত, আর ছেলেটা বিবাহিত ছিল, কিন্তু মেয়েটা জানতো না। এবার ওরা হোটেলে, ছেলেটা আর মেয়েটাকে খুব ভালোবাসতো, আর মেয়েটাকে গোপন করেছিল যে ও বিবাহিত, যে সেটা বলেনি। হঠাৎ মেয়েটা হোটেলে একসাথে থাকতে থাকতে ছেলেটার বউয়ের ফোন এসছে, তখন মেয়েটা জানতে পেরেছে। ছেলেটা টয়লেটে গেছিলো, আর ওর বউ ফোনটা রেখে গেছিলো, ওর বউয়ে ফোন করেছে, আর ও সেদিন সব জানতে পেরেছে যে ছেলেটা বিবাহিত। তখন ওদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে। মেয়েটা নাকি বলেছে, তুমি গদ্দার, তুমি বেঈমান, তোমার বউ আছে, তুমি আমাকে বলোনি কেন? তোমার সাথে প্রেম করেছি, আবার এখানে ঘুরতে এসেছি, সব কিছু করছি তোমার সঙ্গে এত আমি তোমাকে বিশ্বাস করে এখানে ঘুরতে চলে এসেছি তোমাকে নিয়ে, আর তোমার যে বউ আছে, তোমার যে সংসার আছে, তুমি কেন বলোনি? এর মধ্যে খুব ঝামেলা হয়েছিল ছেলেটার সাথে মেয়েটার, প্রচুর ঝগড়া মারপিট নাকি হয়েছিল হোটেলের ভেতরে। তারপরে নাকি মেয়েটার রাত্রে যখন ঘুমিয়ে গেছে, ছেলেটা নাকি ওই হোটেলে নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওই হোটেলেই হয়েছিল ঘটনাটা, মানে আমরা থাকার কয়েক বছর আগে। হ্যাঁ, তখন বলছে যে মাসিটা বলছে ওই হোটেলের ঘরটা সচরাচর ভাড়া দেয় না, খালিই থাকে, কিন্তু তোমরা ঘর পাচ্ছিলে না বলে হয়তো ওরাও দিয়েছে, কিন্তু ওই ঘরটায় অনেক পুজো টুজো দিয়েছে বলে, অনেকেই নাকি ওই ঘরে কিছু না কিছু অনুভব করেছে অনেকে। তারপরে বন্ধুরা আমি তো আর অর্ঘ্যদ্বীপের বাবাকে বাড়ি এসে বলেছি, ওখানে কিছু বলিনি, কেননা উনি আবার রাগারাগি করে আবার আমাকে বকাবকি করবে এইসব তোমার
কুসংস্কার, এসব তুমি ভয় পাও, বেকার ভয় পাও, এসব বলবে। আমি আর কিছু বলিনি, ভাবছি যে মানে রাতটা কাটলে সকালবেলাই তো চলে যাব বাড়ি, আজকেও লাইট জ্বালিয়ে ঘুমাবো। কিন্তু বন্ধুরা 1টা-1:30টার সময় সেদিনকে আমার ছেলে বলছে যে মাছ ভাজা খেয়েছো, মাছ ভাজা টাজা কিছুই না বন্ধুরা। সেদিনকে 1টা-1:30টার সময় আমার হঠাৎ বমি, পেটের যন্ত্রণা, চোখ মুখ পুরো উল্টে গেছে, এত শরীর খারাপ, এত শরীর খারাপ। তারপরে অর্ঘ্যদীপের বাবা সে অর্ঘ্যদীপ উবের বুক করলো, ওলা উবের, ওই দীঘা থেকে আমাদের বাড়ি পর্যন্ত 5,000 টাকা বিল। সারা গাড়িতে আমি বমি করতে করতে এসেছি, আমার হুঁশ নেই। আর অর্ঘ্যদীপের বাবা কী করলো জানো, সেই জামা কাপড়গুলো সব ব্যাগের মধ্যে গাঁটটি বেঁধে সব ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ, কোনো কিছু আর ভাঁজ করে আর আনা হয়নি, ব্যাগের মধ্যে যা হাতের সামনে পেয়েছে সব দলা মোচা করে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে আমরা বাড়িতে আসি। এখনও আমি হোটেল এর পরেও একবার দীঘায় গেছি, আর হোটেলটা বাইরে থেকে দেখি আর ভাবি যে বাবা, না জেনে আর না শুনে ঘর নিয়ে কি বিপদে পড়েছি। এই রকম ভৌতিক অভিজ্ঞতা দীঘায় গিয়ে আমার হয়েছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এটা একদম সত্যি ঘটনা, কোনো কিছু মিথ্যে ঘটনা না। তোমাদের সঙ্গে অনেক দিন থেকেই আমি শেয়ার করব ভাবছি। এই হোটেলের নামটাও আমি যাদের ভালোবাসি তাদেরকে বলেছি, কিন্তু এখানে আমি বলতে পারবো না, এখানে বলার নিয়ম নেই, কেন তারা তো ব্যবসা করে খাচ্ছে, তাদের একটা আর্নিং, সেটা নষ্ট হয়ে যাবে, তার জন্যে আমি বলতে পারলাম না। তবে এরকম ঘটনা পুলিশ ফাইলেও এই ঘটনাটা দেখিয়েছে যে একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গিয়ে ওখানে সুইসাইড করেছে সেই দীঘার হোটেলে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে যে এটা কোন হোটেল, হোটেলের নাম কি। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর একটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আমার যদি ব্লগটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অনেক অনেক নতুন ভিডিও তোমরা দেখতে পারবে, তোমাদের ভালো লাগবে। আর এইখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঘুরতে গেলে তোমরা রিভিউটা দেখে নিও, যে কি অনেক সময় বোঝা যায় না, কিন্তু রিভিউটা দেখে নিও তোমরা। আর আমরা তো ওইসব দেখিনি, হঠাৎ গেছি হঠাৎ নিয়েছি, আর এই রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এই জীবনে আমার একটা বিরাট ভৌতিক অভিজ্ঞতা বন্ধুরা, কি বলবো। সেই সময় যে আমার কি প্রচণ্ড ভয় লেগেছে, এখনও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, আর সেই দিনের কথাটা ভাবছি যে আমি তো জানতামও না যে ওই হোটেলে ওখানে সুইসাইড করেছে, কিন্তু আমি তাও ভৌতিক অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে জানিও। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।